আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না বলে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব, সৌদি আরব, বাহরাইন, কাতার, ইরাক ও আরব আমিরাত সহ বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থানে হামলা চলমান রয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য সামরিক ও বেসামরিক স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে 1332 জন। পাশাপাশি ইসরায়েলি বিমানস্থলের যৌথ অভিযানে লেবাননেও নিহত হয়েছে কমপক্ষে 217 জন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে রাজধানী সহ দেশ জুড়ে বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড়। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে সরকার বলেছে সংকট হবে না। পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি ক্রয় করা হচ্ছে। এদিকে যানবাহনে দৈনিক তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার, যেখানে অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাস, এসইউভি জিপে 20 থেকে 25 লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান ও কন্টেনার ট্রাকে 200 থেকে 220 লিটার নিতে পারবে। কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত কোনো ট্রাবল নাই। হ্যাঁ, অথচ আমাদের আজকে 3 দিন যাবত এই রাতের 1টা 2টা 24 ঘন্টা এই সিরিয়াল। তেল থাকার কারণেও কেন পাম্প বন্ধ রাখবে এবং সংকটের সৃষ্টি করতেছে কেন? আমি গতকালকেও 2 বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি। এবং এটা সত্যি খুব হ্যাম্পারেবল, যেহেতু অফিস, আদালত এবং সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত, অসম্ভব রকম সময় নষ্ট হচ্ছে। দর্শক, রাজধানীর আসাদগেট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, সার্বিক পরিস্থিতি বলতে গেলে পাম্পগুলোতে আমরা দেখেছি যে দীর্ঘ 1 কিলোমিটারের উপরে লাইনগুলো দাঁড়িয়ে আছে এবং বিশেষ করে সরকারি যে বেঁধে দেওয়া নিয়ম সেই হিসেবে তেল সরবরাহ করা হচ্ছে যানবাহনগুলোতে, অর্থাৎ মোটরসাইকেলে 2 লিটার এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোতে 10 লিটার পর্যন্ত। আপনাকে যদি আমি দেখাতে চাই, দেখতে পাবেন যে এখানে যে সারিগুলো রয়েছে সেই সারিগুলো দীর্ঘ সারি রয়েছে এবং সেই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো নিয়েছেন। কারণ অনেকের গাড়িতে তেল নেই, তার না নিলে হচ্ছে না, সেই জন্য সে অপেক্ষা করছেন। আবার অনেকের অফিস রয়েছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তারপরেও নিরুপায় হয়ে এখানে তারা অপেক্ষা করছেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই যে মানুষের যে এখানে ভোগান্তি হচ্ছে, পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের নির্ধারিত সময়ে যেটুকু দেওয়ার কথা, যেটুক সময় সেটুকু তারা দিতে পারছেন এবং কোনো সরবরাহের ঘাটতি নেই। এবং গত শুক্র এবং শনিবার ডিপোগুলো বন্ধ থাকে, সাধারণ সরবরাহ হয়নি, তারপরেও তারা পর্যাপ্ত বৃহস্পতিবারে সংগ্রহ করেছেন এবং সেই হিসেবেই পাম্পগুলোতে সে তেলগুলো দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যে বলে রাখতে চাই যে যারা নিচ্ছেন তারা বলছেন যে তাদের যে 10 লিটার দেওয়া হচ্ছে, বিশেষ করে প্রাইভেট কারগুলোতে, তারা বলছেন যে একদিনের বেশি তারা সে গাড়ি ব্যবহার করতে পারছেন না এবং মোটরসাইকেলগুলোকে দেওয়া হচ্ছে 2 লিটার। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে মোটরসাইকেলের আছে যারা, আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? 3 দিন যাবত সিরিয়ালে তেল নেই। তারপরে চলছেন কিভাবে? হয়তো 200 টাকা 300 টাকা করে দিচ্ছে, এভাবে চলছে। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টা হবে। হ্যাঁ, এই তো দিয়ে আর কয়দিন, 2 দিন। আমি তো শুধু মার্কেটে যাতায়াত করি, 2 দিন চলা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে লাইনগুলো রয়েছে, পাশাপাশি এখানে 2টি পাম্প রয়েছে। একটা হচ্ছে রাস্তার এই পারে এবং রাস্তার ঠিক উল্টো পাশে 2টি পাম্প। তারপর 2টি পাম্পই একই অবস্থা, রাস্তা ছাড়িয়ে সেই মূল বাহন যেখানে রয়েছে সেখানেও রাস্তাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি সেখানে অপেক্ষা করছে যারা পরিবহন তেল নেবেন তারা, এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেটুকু নিতে পারছে। আমি আরেকজন প্রাইভেট কার চালকের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কতক্ষণ ধরে এসেছেন? যে আমি মাত্র আসলাম, লাইনে ঢুকবো চেষ্টা করি।
আমি সংসদে ঢুকবো, আমি তেল নেবো না, আমি সংসদে ঢুকবো ভাই, আমি সংসদে ঢুকবো। ওরা তো বন্ধ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে অপেক্ষা, এখানে যে যানবাহন বিশেষ করে অন্যান্য যে যাতায়াতের রাস্তা সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই তেল পাম্পের যে তেল নেওয়ার যে হুড়োহুড়ি এবং যে ভিড়, সে বাড়তি ভিড়ের কারণে। সিনথিয়া, ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, ওদিকে ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখছেন? বন্ধ রাখার কোনো কারণ কর্তৃপক্ষ জানিয়েছে কিনা? সিনথিয়া, জানেন আমি সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াপুরের অধিকাংশ সিএনজি যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে ঘুরে দেখেছি। বেশ অধিকাংশ সিএনজি যে ফিলিং স্টেশন রয়েছে বন্ধ রয়েছে। তার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা জানিয়েছে জানিয়েছেন যে তাদের যে তেল থাকার কথা সেই তেল নেই, ফুরিয়ে গেছে, যার ফলে কিন্তু ফিলিং স্টেশনগুলো বন্ধ রেখেছে এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু দীর্ঘ সারি লাইন রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা এই তেল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। এদিকে প্রশাসন, স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলতে পেরেছি এবং তারা জানিয়েছেন তাদের মনিটরিং কিন্তু চলছে। যখনই মনিটরিং এবং তদারকি করে তখন ঠিক পাম্পগুলোতে তেল সরবরাহ করছে এবং তদারকি শেষ চলে আসার পরে কিন্তু অনেক পাম্পগুলোই বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়েছে। এবং এদিকে যে তেল নিতে আসা গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই কালিয়াপুরে যে পাম্পগুলো রয়েছে অধিকাংশ সিন্ডিকেটের মাধ্যমে যখনই পাম্পের কিছু সমস্যা হয় তখনই তারা কিন্তু এদিকে তেল দামের বৃদ্ধি বাড়িয়ে দেয়। তবে এই ছিল গাজীপুরের কালিয়াপুরের যে পাম্পগুলো, সেই পাম্পের সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সকাল 10টা থেকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। সকালের পূর্বে ঢাকা, জেলা, ময়মনসিংহ, ফরিদপুর এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাজীব, কর্মশালার দ্বিতীয় দিনে সংসদ সদস্যদেরকে কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আমি এই মুহূর্তে রয়েছি গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। আমরা যদি একটু বলি যে একটু আগেই এখানে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি যেটি বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার এসেছে সেই সরকারের প্রথম লক্ষ্যই হবে জনগণের জন্য কাজ করা এবং এই যে নতুন যে সংসদ সদস্যরা আসছেন তারা যাতে আরও প্রাণবন্ত হয় এবং সংসদে যাতে তাদের উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, সেই জন্য কিন্তু এই 2 দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার কিন্তু আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিনের মতো কর্মসূচি চলছে এবং প্রথম অধিবেশনে চলছে, অর্থাৎ সকাল 10:30টায় যে কর্মশালাটি শুরু হয়েছে সেই প্রথম অধিবেশন শুরু হয়েছে। সেই প্রথম অধিবেশনে মূলত ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চলের কিছু অংশের নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন। এরপরে বিকেল আরেকটি অধিবেশন রয়েছে। এর আগে গতকাল সকাল 10:30টায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এটির উদ্বোধন করেন। আপনি জানবেন যে এবারের সংসদে কিন্তু বিএনপি 209টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে 146টি দিয়ে কিন্তু নতুন, অর্থাৎ নতুন সংসদ সদস্যদের নিয়ে যে আগামী 12ই মার্চ যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদের, সেই অধিবেশনে যাতে তারা তাদের উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এবং সংসদীয় যে বিধিবিধান বা সংসদীয় যে প্রণালীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যাতে তারা অবগত থাকতে পারেন এবং এই বিষয়গুলোতে যাতে তারা ভয়েস রেজ করতে পারেন, সেই বিষয়টি কিন্তু জানানো হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু এই যে সংসদ সদস্যরা তাদের সাথে কিন্তু তাদেরও নেতাকর্মীরাও আসছেন এবং এখানে কিন্তু দলের হাইকমান্ড অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দও রয়েছেন
রয়েছেন তারাও কিন্তু মূলত এই নতুন সংসদ সদস্যদেরকে তাদের যে অভিজ্ঞতার যে ঘাটতি রয়েছে সেই অভিজ্ঞতার ঘাটতি সম্পর্কে অবগত করছেন। আমরা প্রশ্ন করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে যে এই নতুন সংসদ সদস্যদের নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা। তিনি যেটি বলেছেন যে এরা যেহেতু ফ্রেশার এবং নতুন উদ্যমে এসেছেন এবং তারা নতুনভাবে প্রিপারেশনের মাধ্যমেই তারা পূর্ণাঙ্গভাবে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং তারা সংসদের যে আইনি বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান সম্পর্কে অবগত থাকবেন এবং এদের নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা ঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সকাল 8:30টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান তিনি। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড সহ ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শন করেন তিনি। তবে দীর্ঘ 1 ঘন্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে বেশিরভাগ ডাক্তারদের উপস্থিত না পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। মাত্র 24 ঘন্টা আগে একটা রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাই নাই। ডাক্তারস আছে 21 জন, 7 জনের অ্যাবসেন্ট আছে। সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। ছুটির দিনে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অমর 21শে বইমেলা। সকাল 11টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান শুরু হয়ে শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। মেলায় শিশুদের জন্য রয়েছে গল্পের বই, ছড়া, কমিক্স সহ নানা ধরনের শিশুতোষ প্রকাশনা। পাশাপাশি আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলার মতো সাংস্কৃতিক কার্যক্রম। অভিভাবকদের সঙ্গে অনেক শিশুই বইমেলায় এসে নিজেদের পছন্দের বই কিনছে এবং অংশ নিচ্ছে বিভিন্ন আয়োজনে। দর্শক, এই মুহূর্তে 21শে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মামুন, শিশু প্রহরে কি কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই শিশু প্রহর। এই শিশু প্রহরে কিন্তু রমজান উপলক্ষে এই সময়টি বাড়িয়ে কিন্তু সকাল 11টায় করা হয়েছে এবং সেই সকাল 11টা থেকে কিন্তু আসলে শিশুরা এই শিশু প্রহরের আসছেন এবং তারা কিন্তু অনেকেই আসছেন, বই কিনছেন, কেউ বা বই দেখছেন এবং অনেকেই বলছেন যে আসলে এবার ঈদের জামা না কিনলেও কিন্তু আসলে তারা যেন এই বই কিনতে পারে, এমনটিও কিন্তু আমরা আসলে বেশ কয়েকজন শিশুর কাছ থেকে শুনেছি। এই তাছাড়াও যদি বলতে চাই যে আসলে বৈদ্যুতিক গোলযোগের কারণে কিন্তু পাপেট শো যেটি রয়েছে সেটি কিন্তু কিছুটা ডিলে হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু আবার সেটিকে কাটিয়ে তুলে আবারও কিন্তু তারা শুরু করেছিল এবং পরবর্তী পাপেট শো সেটি কিন্তু আসলে তারা ঘোষণা করেছেন যে 12:30 শুরু হবে। এবং যদি সার্বিক অবস্থা এখন আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আসলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে দর্শনার্থীরা এবং বইপ্রেমী যারা রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু বই দেখছেন, কেউ বা বই কিনছেন। তো সার্বিক পরিস্থিতির কথা যদি বলি যে আসলে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে আসছেন এখানে শিশু কিশোররা এবং তারা তাদের চিত্রাঙ্কন, বিভিন্ন জায়গায় চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আসলে আমার কাছে এই বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্যটি। সিনথিয়া, ধন্যবাদ। বগুড়া সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রীচয়ন রাজভর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রাতে জমি নিয়ে সংঘর্ষে এক পর্যায়ে চয়ন রাজভরকে ছুরিকাঘাতে হত্যা করে একই গ্রামের আমিনুল। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা নামে এক নারী নিহত হয়েছে। শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়াও টাঙ্গাইল পৌর শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।